আর শিবানী জানতে পারলে বিয়ে হতে দেবে না বলে শিবানীকে না জানিয়েই ওরা বিয়েটা করেছে। রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পর শিবানীকে বলবে। রিসেপশন নাকি বেশ জাঁকজমকপূর্ণভাবে ওরা করবে, ছেলেটা বলেছিল। তারপরে জানা গেছে যে ছেলেটা সামান্য একটা মেকানিক। শিবানীর বাড়িতে রূপা বলে একটা কাজের মেয়ে আছে না, ও নাকি তার মাসির ছেলে। একটা সোনার কয়েন ভিখারির হাতে দিয়েছে, কি আর করা যাবে? কপালে যা লেখা আছে তা তো আর বদলানো যায় না। সায়নদা, নন্দিনীকে তো তুমি পছন্দ করতে। রকি, আমি তো ভিলেন নাকি? হিরোইন না আমার কপালে নেই। আমায় ভালোবাসা জোর করে কেড়ে নিতে হবে। সোজা পথে কিছুই পাওয়া সম্ভব নয়। আসলে মেয়েটার কোনো বুদ্ধি নেই সায়নদা, নইলে তোমার চেয়ে ভালো ছেলে পেত নাকি? আজকালকার মেয়েদেরকে বোঝা একেবারেই সম্ভব নয়। ওরা যে কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলবে সেটা বলা যায় না। কিন্তু ও যেখানেই থাকুক যেন ভালো থাকে। মা, বাঁদর থেকেই তো মানুষ হয়েছে, তাহলে বাঁদর কোথা থেকে এলো? এইটাকে বলা হয় ইভলিউশন। হোমোসেপিয়েন্স বলে একটা বানরের জাত ছিল, আর তার থেকেই হিউম্যান বিংস এসেছে। আচ্ছা, বানরদের তো লেজ আছে, আমাদের কেন নেই? বানরের লেজ তাদের কাজে দেয়, আমাদের লেজ কোনো কাজে দেয় না, তাই আমাদের লেজও নেই। মানুষদের লেজ থাকে না। কয়েকজন তো ব্রেনও ইউজ করে না, তাহলে তাদের বাচ্চা হলে তাদের মাথায় বুদ্ধিও থাকবে না। দেখ, তুই যদি ঠিকঠাক প্রশ্ন করিস তাহলেই আমি কিন্তু ঠিকঠাক অ্যান্সার দেবো। এরকম পাগলের মতো প্রশ্ন করতে থাকলে তুই কিন্তু এবার মার খাবি। তুমি যদি উত্তর না জানো তাহলে আমাকে বলে দাও জানো না, বেকার বেকার আমাকে বকবে না। আমার মুখে মুখে কথা বলছিস? দাঁড়া তোকে। আরে আরে সোনা, কি ব্যাপার? মা আর মেয়ে মিলে কি খেলা হচ্ছে? কোনো খেলা হচ্ছে না, ঝগড়া করছি আমরা। ও আচ্ছা, আজকে কোন টপিক নিয়ে ঝগড়া হচ্ছে? যত দিন যাচ্ছে না ও আরো বদমাইশ হয়ে যাচ্ছে। একটা নয়, হাজারটা টপিক আছে ওর সঙ্গে ঝগড়া করার জন্য। আচ্ছা ছাড়ো, তোমার কথা বলো, কেমন হলো তোমার ট্রিপ? ভালোই ছিল। তোমাদের দুজনকে একটা কথা বলার ছিল, তোমরা শুনলে আনন্দে নেচে উঠবে। ওকে, আমার কাছে তার থেকেও বড় বিষয় আছে, শুনলে তুমি শকড হয়ে যাবে। না, আমি আগে বলবো। না, আগে আমি বলবো। আহা, না না, আমি আগে বলবো। না না, আগে আমি বলবো। লেডিস ফার্স্ট, তুমি জানো না? স্টপ ইট! মা, তুমি কি বলবে সেটা আমি জানি, কিন্তু বাবা কি বলবে সেটা আমি জানি না, তাই বাবা আগে বলবে। বাবা, তুমি বলো। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ সোনা। কথাটা হলো এটাই যে আমার মেয়ে আমাকে আগে বলার অধিকার দিয়েছে। তোমরা বাপ বেটি দুজনে ভালোই সেটিং করতে পারো। যাকগে, তুমি বলো আগে। মা, তুমি তো দেখছি রাগ করছো। আচ্ছা, তুমিই বলো। মিস্টার, এসব নাটকের দরকার নেই, আপনি বলুন আগে। গতকাল আমি বলেছিলাম না, ও যদি টাকা না দেয় ওকে বাড়ি থেকে তুলে আনবো, তাই ওর বাড়ির সামনে গিয়ে ওকে একটু চমকে এলাম। টাকা তো দিয়েইছে, উইথ জিএসটি 18 কোটি টাকায় সব সেটেল হয়েছে। খুব ভালো বাবা। হ্যাঁ, এবার বলো, তুমি কি বলতে চাইছিলে? তোমার প্রিয় বোন নন্দিনী বিয়ে করে নিয়েছে। হোয়াট? নন্দিনীর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমি তো জানতেই পারিনি। ছেলেটাকে আমার তো মনে হচ্ছে ও কাউকে না বলে পালিয়ে বিয়ে করেছে। অ্যারেঞ্জ ম্যারেজ করবে বলে তো মনে হচ্ছে না। ওকে তো আমরাই বলে রেখেছিলাম ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেব। কাউকে কিছু না বলে ও এত তাড়াতাড়ি বিয়ে করলো মানে
কিছু ব্যাপার তো আছে। এটাও অ্যারেঞ্জ ম্যারেজই। তোমার মামার ছোট মা দেখাশোনা করেই নন্দিনীর বিয়ে দিয়েছে। ছেলেটা বড়লোক ঘরের ছেলে, বাড়িতে এখন অনেক প্রবলেম আছে, বাড়ির লোক মেনে নেবে না, সেই জন্য সিক্রেট ভাবে বিয়ে দিয়ে নিয়ে এসে বললেন প্রবলেম সলভ হয়ে গেছে আর ওদের জন্য একটা গ্র্যান্ড ভাবে রিসেপশন অ্যারেঞ্জ করতে, আর আমি তাতে রাজি হয়ে গেলাম। ওই ছেলেটার সত্যি এত টাকা পয়সা আছে? ওর কাছে নিজের বাংলো আছে, কার আছে, খুব বড়লোক ঘরের ছেলে বলে ভেবেছিলেন ওনারা। কিন্তু ওই ছেলেটা একটা সেকেন্ড হ্যান্ড কার শোরুমে সেলসম্যানের কাজ করে। কোনো গাড়ি সেল করার আগে সেটা চেক করতে হবে আর টেস্ট ড্রাইভ করার জন্য সেটা বাইরে নিয়ে যায়। আর তখন এইটা দেখে ওনারা মনে করেন যে ও কোনো বড়লোক বাড়ির ছেলে। এসব করার কি দরকার ছিল ওদের? লোভী কোথাকার। নিজের মাথা নিজে দেওয়ালে ঠুকলো। হাজারবার বললেও ওরা কোনোদিনও শোধরাবে না। তুমি আবার এটা নিয়ে ওকে কিছু বলতে চাও না। ছেলেটা খুবই ভালো ছেলে, কাউকেই ঠকায়নি ও। তোমার বাড়ির লোকই ওকে বুঝতে ভুল করেছে। আচ্ছা, ওই ছেলেটা যে ভালো সেটা তুমি কি করে জানলে? রূপা বলল আমাকে। ওই ছেলেটা হলো রূপার আপন মাসির ছেলে। ও, দ্যাটস গুড। ওর যদি কপালে সুখ থাকে তাহলে ও নিশ্চয়ই সুখেই থাকবে। আমি দেখে নিয়েছি বাবা, ছেলেটা ভালোই। মতামত দিলেন একজন বড় মহিলা। তুই চুপ কর তো। কেন শিবানী, কেন এভাবে কথা বলছিস? বেচারি বাচ্চা একটা। আজই বদমাইশ, আমার সাথে ঠাট্টা করছিস তুই? দাঁড়া, তোকে আমি ধরছি এক্ষুনি। কি হলো সায়নদা, এত আর্জেন্ট আমায় ডেকে পাঠালে? গভর্নমেন্ট বাসের স্পেয়ার পার্টসের জন্য একটা টেন্ডার বেরিয়েছে। ভালো টাকা রোজগার হবে, কয়েক লাখে কয়েক কোটি টাকা। ওটারই কোটেশন রেডি করছি। আমি কত কোট করছি যেন কেউ জানতে না পারে, এটা সিক্রেট রাখতে হবে। শুনেছি যে অশোকও নাকি অ্যাপ্লাই করেছে। যাই হোক না কেন, অন্য কেউ যেন টেন্ডারটা না পায়। গত 20 বছর ধরে এই টেন্ডার আমার কাছেই আসছে। এটা সম্মানের ব্যাপার। এটা মিস হয়ে গেলে আমার মান সম্মান চলে যাবে, ইন্ডাস্ট্রিতে আমার নাম খারাপ হবে। না দাদা, গতবার আমি নিজেই তো কোটেশন দিয়ে এসেছিলাম। ওখানে আমার একটা বন্ধু আছে, যা দেওয়ার ওকে দিলে ও সব দেখে নেবে। তাই বলে আমরা কেয়ারলেস থাকতে পারবো না। শিবানীর সাহস একটু বেশি, তাই ওকে একটু চোখে চোখে রাখতে হবে, কারণ ও কখন কি করবে আমি জানি না। কিন্তু ওখানে অশোকও আছে, এটাও একটা চিন্তা। আর ও কোম্পানিকে ডেভেলপ করার চেষ্টা করছে, সব জায়গায় বুদ্ধি লাগিয়ে ঢুকে যাচ্ছে। শিবানী কোটি টাকার লাভ হলেও 1 টাকাও ঘুষ দেয় না, কিন্তু অশোক ওই ধরনের নয়। ও যদি কাজ করাতে চায়, যাকে হোক যত ইচ্ছে কমিশনও দিয়ে দেয়, কিন্তু কনভিন্স করে ছাড়ে। ওই অশোককে একদম লাইটলি নেওয়া যাবে না। আরে দাদা, ও সদ্য বিজনেস করতে এসেছে। তোমার সামনেও এখনো বাচ্চা ছেলে। তোমাকে দেখলেই ও খুব ভয় পেয়ে যাবে সায়নদা। জানি রকি, আর ও যে আমাকে পেরিয়ে যেতে পারবে না সেটাও জানি, কিন্তু আমাদের সাবধান তো থাকতেই হবে। কারণ গলির ছোট ছোট গুন্ডারাও না সুযোগ পেলে মাস্তান হওয়া ছাড়ে না রে। এটাই আমাদের বিজনেস, কিচ্ছু বলা সম্ভব নয়। ঠিক আছে দাদা, আমি দেখে নেব। এটা নিয়ে যা, আর কোটেশনটা সাবমিট করে আমাকে কল কর। ঠিক আছে দাদা, আমি আসছি।
ইয়া শিওর শিওর। আরে বিজয়, কি ব্যাপার তুই এখানে? এ তো সারপ্রাইজ। আয় খেতে আয়। আরে কি গো তুমি, ও আমাদের জামাই, ওর সঙ্গে তুই করে কথা বলছো তুমি? কি? ও আমাদের জামাই? হ্যাঁ গো, নন্দিনীর সঙ্গে যার বিয়ে হয়েছে ওই হলো সে। আচ্ছা, তুমি কি চেনো ওকে? আরে চিনি মানে কি বলছো? একটা জায়গায় আমি গেছিলাম, সেখানে গাড়ি খারাপ হয়ে গেছিল, তখনই ওর সঙ্গে আলাপ হয়। এর আগে কোনো পরিচয় ছিল না। সেই সময় ওর নিজের গাড়িও আমাকে দিয়ে দেয়, তারপর আমার গাড়ি ঠিক করে ও আমার বাড়িতে পৌঁছে দেয়। খুবই ভালো ছেলে। নন্দিনী, এসো তুমি স্যারকে প্রণাম করো। আরে আসো নন্দিনী। হেই, ইটস আরে, ওকে। থাক সুখে থাক থাক। থাকো। আমরা অকারণে ঠকে গেলাম রে অশোক। বড় লোকের মতো ব্যবহার করলো, এখন জানলাম ওর কিছুই নেই। এই ছেলে তোমাদের বলেছিল ও খুব বড় লোকের ছেলে, না, তাহলে তোমরা নিজে নিজে কি করে ভেবে নিলে? দেখ নন্দিনী, এই ছেলেটাকে আমি অনেক দিন ধরে চিনি। খুবই ভালো ছেলে, মানুষের সেবা করে আর পরিশ্রমীও। আর তোমরা ভাবছো নন্দিনীর সঙ্গে ওর বিয়ে হয়ে তোমরা ঠকে গেছো। ঈশ্বর দয়া করেছে, সেই জন্য এরকম ভালো ছেলে পেয়েছো। খুব সৎ একটা ছেলে। দেখ, তুই নিশ্চয়ই ভাবছিস ছেলেটা খুব খারাপ কারণ ও বড়লোক নয়, তাই তো? দেখ নন্দিনী, সুখে সংসার করার জন্যে দুজনের মনের মিল থাকা উচিত। সেখানে কোনো টাকার প্রয়োজন হয় না। তোর আর কি বল দাদা, তুই তো এসব বড় বড় কথা বলবি। ভাড়া বাড়ি থেকে একটা বাংলো এসে পড়েছিস, কিন্তু আমার কি সেই অবস্থা? আমাকে এখন এই বাংলো ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হবে। খেতে পড়তে সবসময় অভাব। মধ্যবিত্তদের কষ্টটা কোথায় জানো? 2000 টাকা এক্সট্রা খরচা করলেই রেশনের টাকায় গিয়ে টান পড়ে। মিডল ক্লাস থেকে বেরিয়ে বড় লোক হতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালটা একবার দেখো। আমি পরিশ্রম করে বড়লোক হব নন্দিনী, তুমি দেখো আমি তোমাকে রানীর মতো রাখবো। কবে হবে? যখন আমি বুড়ি হয়ে যাব? চুল ঝরে যাবার পরে চিরুনি কিনে দিয়ে কি হবে শুনি? তখন ওটা শুধু মাথা চুলকাতে কাজে লাগবে। আমরা কি মরে গেছি নাকি নন্দিনী? তোমাদের কি এইভাবে কষ্ট পেতে দেবো আমরা? এতদিন তো তোমার উপরেই ভরসা করেছিলাম, বিয়ের পরেও কি তোমার উপরেই নির্ভর করে থাকতে হবে? তাহলে একে বিয়ে করলাম কি করতে আমি? অশোকদা সব সময় বলে এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে। তাও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইনি। ভেবেছিলাম বিয়ে করে একটা বড় লোক বাড়িতে যাব, কিন্তু এই ভিখিরিটার সাথে বিয়ে হয়ে গেল আমার। যাদের টাকা আছে তারা বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না, কিন্তু যারা গরিব তারাই বোঝে টাকার মূল্য। একটা ভালো হোটেলে যেতে ভয় করে, একটা ভালো জামা কাপড়ের দোকানে ঢুকতে ভয় করে, বাড়ির কোনো একটা জিনিস কিনতে গেলেও 100 বার চিন্তা করতে হয়। এইসব যারা সহ্য করে তারাই বোঝে। আমরা কোনো খাবার খাওয়ার আগে তার রেটটা দেখি, কিন্তু তোমরা রেট দেখো না, উল্টে তোমরা খাবার খাওয়ার পরে বিলটা দেখো। পৃথিবীতে বাঁচতে গেলে প্রতি মুহূর্তে টাকা লাগে, ওর গুণগুলো দিয়ে কি আমি আচার বানিয়ে খাবো? গরিব হওয়া খুবই কষ্টের। আরে বিজয়, তুমি মন খারাপ করো না।
আর তুমি নন্দিনীর কথা একদম কষ্টও পেও না। তুমি ওর কথাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নাও। ওর কথাগুলো তোমার মোটিভেশন হিসেবে নেওয়া উচিত, বুঝতে পেরেছো? আমার খারাপ লাগেনি স্যার, ও তো সত্যিই বলেছে। বেচারি কত স্বপ্ন দেখে আমাকে বিয়ে করলো, আর ওর পুরো স্বপ্নটাই আমি ভেঙে দিয়েছি। একদিন না একদিন আমি বড়লোক হয়ে ওকে দেখাবই আমি স্যার। আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন স্যার। এই বিজয়, এসব কেন বলছো? আমি জানি যে তুমি কেমন ছেলে। যাও, তুমি ওকে বোঝানোর চেষ্টা করো। The number you have dialed is currently busy. Please try later. ফোনটাও রিসিভ করছে না। ফোনটা রিসিভ করতে কি অসুবিধে? ইডিয়েট। কল করছি যখন বুঝতে পারছে না যে আর্জেন্ট। আজকে এই টেন্ডারের রেজাল্ট আছে। কি হয়েছে জানতে ফোন করছি, ফোনটাই রিসিভ করছে না। দিন দিন লোকগুলো সব ইউজলেস হয়ে যাচ্ছে। তুমি কেন ফোন করেছিলে সেটা আমি জানি সায়নদা। তোমার সামনে এসে ডিরেক্ট তোমাকে বলবো বলে ফোন ধরিনি। টেন্ডার কে পেয়েছে? টেন্ডারটা কে পেয়েছে? উমা ট্রান্সপোর্ট কোম্পানি টেন্ডার পেয়েছে সায়নদা। কি বললি তুই? এটা কি করে হতে পারে? ওই টেন্ডার শিবানীর কোম্পানি কি করে পেতে পারে? 20 বছর ধরে এই টেন্ডার আমি পাচ্ছিলাম, জানিস? আজ অব্দি আমি রাজার মতন কাজ করে এসেছি। এরপর আমাকে আর কে সম্মান করবে? আমার কোম্পানির লোকগুলোকে মুখ কি করে দেখাবো আমি? আর আমার বাবা যখন বিষয়টা শুনবে, চুপ করে থাকবে? আমার উপরে এত বছরের বিশ্বাস ভেঙে যাবে। কি করে হলো এটা? কি করে পেল ওরা টেন্ডার? এমন কি ভুল করেছিলাম আমরা? আমরা ক্লার্ককে টাকা পয়সা দিয়ে কোটেশন পাশ করাতাম, কিন্তু অশোক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের প্রেসিডেন্টকে নিয়ে নিয়েছে। আমাদের কোট করা অ্যামাউন্টটা ও কোনোভাবে জেনে নিয়েছে। আমাদের থেকে মাত্র 5 টাকা কম করে ও কোট করেছিল, আর এই জন্যই ও টেন্ডার পেয়েছে। আমাদের অফিসেও নিশ্চয়ই ওর কোনো লোক আছে, আর সেটাকে আমাদেরকে যে করে হোক খুঁজে বের করতে হবে। আমি গত 20 বছর ধরে এই স্পেয়ার পার্ট সাপ্লাই করছি, আর ও একটু টাকা কম করলো বলে ওকে টেন্ডার দিয়ে দেওয়া হলো। এটা আমিও জিজ্ঞেস করেছিলাম সায়ন। এই জন্য তোমার দেওয়া মেটেরিয়ালের কোয়ালিটি থাকে না, জলদি রিপেয়ার করতে হয়। একটা টায়ারের 20,000 কিলোমিটার চলা উচিত, কিন্তু তোমার টায়ার 10,000 কিলোমিটার চলে খারাপ হয়ে যায়। এই কারণের জন্য আমাদের সাপ্লাই করা সব মেটেরিয়াল ওরা ব্ল্যাক লিস্ট করেছে, আর সেই লিস্ট ওরা দিয়েছে। এই সব কিছু প্রেসিডেন্ট কি করে জানতে পারলো? ওই অশোক সমস্ত ডেটা কালেক্ট করে দিয়েছে। এই অশোক অনেকবার নিজের সীমা অতিক্রম করেছে। অর্থ আর বুদ্ধি এক জায়গায় থাকলে সেখানে বাঁচা যায় না। ওই অশোককে মরতে হবে। ভগবান ওকে কত বছরের আয়ু দিয়েছেন সেটা আমি জানি না,
কিন্তু আমি পারলে ওকে যে করে হোক শেষ করে ফেলবো। দেখ রকি, আর 1 সপ্তাহের মধ্যে ওই অশোককে মরতে হবে, আর ওকে মার্ডার তুই করবি। ওই শঙ্করকে বলেছি এই কেসে অ্যারেস্ট হয়ে যাবে, আর তোর জায়গায় ও গিয়ে জেল খাটবে। ঠিক আছে দাদা, কালকেই ওর একটা ব্যবস্থা করব। আসুন গুরুদেব। কি গুরু শিষ্য দুজনে মিলে কাউকে মারার প্ল্যান করছো মনে হচ্ছে? সেরকম কিছুই না গুরুদেব, বসুন। গুরুদেব, অশোকের ঝামেলাটা একটু বাড়ছে। ও আমাকে ওভারটেক করছে। আমি ওর ব্যাপারে কথা বলতে এসেছিলাম, তোমরাও দেখছি ওর ব্যাপারে কথা বলছো। একজনের হাত দিয়ে আমি শিবানীর কুষ্ঠি পেয়েছি। ওই কুষ্ঠির মত অনুযায়ী আর কয়েকদিনের মধ্যে ও বিধবা হয়ে যাবে। গুরুদেব, কি বলছেন আপনি? হ্যাঁ সায়ন,